একদিকে যখন মালদায় শাসক নেতাকে খুনের ঘটনা ঘটেছে, তখনই বীরভূমে আরেক তৃণমূল নেতা তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দুই তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ শাসক দলের উপপ্রধানের। পঞ্চায়েত অফিসে উপপ্রধানকে ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল অঞ্চল সভাপতি। মালদায় তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে আততায়ীরা এবং তারপরে বীরভূমে প্রাণনাশের আশঙ্কায় আরেক তৃণমূল নেতা। কঙ্কালীতলার পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। দুই তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ শাসক দলের উপপ্রধানের। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো, গত বুধবার শান্তিনিকেতন থানায় কঙ্কালীতলা পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি তার নামে এবং যে পঞ্চায়েত সমিতির সভাপতি তার নামে, দুজনেই তৃণমূল নেতা, তাদের নামে অভিযোগ দায়ের করেছেন ওই কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। তার বক্তব্য হচ্ছে যে এই তৃণমূল দুই নেতা তাকে পঞ্চায়েতে যেতে দিচ্ছেন না। তিনি প্রায় 1 মাস পঞ্চায়েতে ঢুকতে পারেননি এবং পঞ্চায়েতে গেলে তার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি রীতিমতো আতঙ্ক, কারণ তিনি বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। তার বক্তব্য হচ্ছে যে এই যেহেতু তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী, তার জন্যই তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যদি দেখি, এই কঙ্কালীতলা পঞ্চায়েত পড়ছে নানুর বিধানসভার মধ্যে এবং নানুর বিধানসভার যিনি বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তিনি হচ্ছেন কাজল শেখের অনুগামী এবং এই যারা দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই দুই নেতা হচ্ছে কাজল শেখের অনুগামী। এবং এই মামুন শেখের অভিযোগ হচ্ছে যে তাকে গত 1 মাস ধরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বারবার ওখানে গেছেন, তিনি বিক্ষোভের মুখে পড়েছেন এবং গতকাল এই অভিযোগ যখন গতকাল সকালে করেছেন, গতকাল বিকালে অর্থাৎ বৃহস্পতিবার বিকালে তিনি কঙ্কালীতলা পঞ্চায়েতে গিয়েছিলেন, সেই সময় তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং বেশ কিছু মানুষজন আসেন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য হচ্ছে যে মামুন শেখ যখন উপপ্রধান ছিলেন তখন তাদের কাছে টাকা নিয়েছিলেন দোকান করার জন্য, কিন্তু তিনি কোনো রসিদ দিচ্ছেন না। এর ফলে তারা বারবার আবেদন করেছেন কিন্তু রসিদ পাচ্ছেন না এবং সেই সময় কঙ্কালীতলা পঞ্চায়েতের ভিতরে নানুরের যিনি বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তার বক্তব্য হচ্ছে যে মামুন শেখ দুর্নীতি করেছে, তার জন্য তিনি ঢুকতে পারছেন না। কিন্তু মামুন শেখের বক্তব্য হচ্ছে যে পুরোটাই পরিকল্পিত। তিনি আজকে আসবেন, তিনি যেহেতু সকালে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন তার প্রাণনাশের, বিকালে তিনি নিজে এসেছেন এবং যখন ঢুকতে যাচ্ছিলেন তখনই পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়েছে এবং তাতে তিনি আরও রীতিমতো আতঙ্ক। এবং তার বক্তব্য হচ্ছে যে পুরোটাই বিধায়ক করেছেন, কারণ কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেই হবে না, তদন্ত করতে হবে। সেই তদন্তে তিনি যদি প্রমাণিত হন অভিযোগ, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, কিন্তু তার আগেই তাকে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে, তাকে কেন পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যখন একটা খুব পরিষ্কার, পুরো এই কঙ্কালীতলা পঞ্চায়েত সেটা হচ্ছে তৃণমূল পরিচালিত এবং সেই অভিযোগ করছেন উপপ্রধান, যিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি এবং তার অভিযোগ যে পুলিশ দ্রুত ব্যবস্থা নিক যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ ভাস্কর। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলায় রেশন দুর্নীতি তদন্তের গতিপথ নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়তে হলো ইডিকে। প্রাক্তন খাদ্যমন্ত্রীর হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান থেকে মন্ত্রীর সঙ্গে রেশন দুর্নীতির যোগ, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিককে একাধিক প্রশ্ন করলেন বিচারক। পাল্টা রেশন দুর্নীতিকে হিমালয়ের সঙ্গে তুলনা করে জবাব দিলেন ইডির আইনজীবী। রেশন দুর্নীতি তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল ইডি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে কেন্দ্রীয় এজেন্সিকে শিকড়ে পৌঁছানোর পরামর্শ দিলেন বিশেষ আদালতের বিচারক। 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। যেখানে অ্যালিগেশনটাই হচ্ছে যে শর্ট সাপ্লাই হয়েছে, নাকি ঠিকঠাক করে সাপ্লাই হয়নি এই ফুড গ্রেনসগুলো, সেরকম কোনো রিটেলারের এক্সামিনেশন ওনারা করেনি, তাদেরকে কোনো উইটনেস হিসেবে সাইট করেনি। তারপর বলা হয়েছে যে এই ফুড গ্রেনসগুলো নাকি স্পিউরিয়াস ফুড গ্রেনস পৌঁছেছে লোকের কাছে যারা এন্ড ইউজার, তাদের সেরকম কোনো ফুড গ্রেন তারা ল্যাবরেটরিতে গিয়ে কোনো টেস্ট করিয়ে কোনো রিপোর্ট দিয়েছেন তারও কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এই কোয়েশ্চেনগুলো কোর্টের থেকেই ইডি ফেস করতে, এই 3টে অ্যাসপেক্টে ওনারা কিন্তু না তো কোনো রিপোর্ট প্রডিউস করেছে, না কোনো বেনিফিশিয়ারিকে এক্সামিন করেছে,
আর নাই কোনো ওই রিটেলারকে এক্সামিন করেছে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে ইডি স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ার যে এফআইআর থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল সেখানে চুরির অভিযোগ ছিল, সেটাকে কেন দুর্নীতি বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয় রেশন দুর্নীতি তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন? যারা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের সঙ্গে কি কথা বলেছিলেন? জবাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার বলেন, আমরা চুরির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি পেয়েছি, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ইডির আইনজীবী বলেন, বিভিন্ন লাইসেন্সিং দোকান থেকে রেশন সামগ্রীর একাধিক বস্তা পাওয়া গেছে, অথচ বস্তা চুরির কোনো অভিযোগ হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই গোটা চক্র কাজ করছিল বলে দাবি করা হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে। একথা শুনে বিচারক প্রশ্ন করেন, ডিস্ট্রিবিউটর বা মিল মালিক যদি চুরি করে থাকেন তাহলে মন্ত্রী কিভাবে যুক্ত হলেন? মেনে নিলাম ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু সেই টাকা যে রেশন দুর্নীতিরই তার প্রমাণ কোথায়? অন্য কোনো দুর্নীতির টাকাও তো হতে পারে। এরপরই বিচারক বলেন, আপনারা শিকড়ে গিয়ে তদন্ত করুন, গঙ্গাসাগর নয় গঙ্গোত্রীতে শুরু করুন। রেশন দুর্নীতি হলে সেটা শুরু কোথায় তা খুঁজে বের করুন। জবাবে ইডির আইনজীবী বলেন, আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নয় গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পৌঁছানোর চেষ্টা করছি। যখন আমরা গঙ্গোত্রীর খোঁজ করতে গেলাম দেখলাম সেটা আরাবল্লী নয়, হিমালয়। দীর্ঘ সওয়াল জবাব হলেও বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের প্রেক্ষিতে কোনো নির্দেশ দেয়নি ইডির বিশেষ আদালত। 7ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।